প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 কোর্সের 6th লেকচারে। আজকে আমাদের আলোচনার বিষয় ফাংশন ওভারলোডিং এবং ডিফল্ট আর্গুমেন্টস। এই দুইটি কনসেপ্টই ইউজার ডিফাইন্ড ফাংশন কনসেপ্টের অন্তর্ভুক্ত। আমরা প্রোগ্রামের সাহায্যে এই দুটি কনসেপ্ট বোঝার চেষ্টা করব। এর জন্য শুরুতে ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, লাইক ফান। আমাদের কোড ব্লক সফটওয়্যারটি ওপেনই আছে। আমি Ctrl+Shift+N দিচ্ছি, Ctrl+S b.cpp আমাদের টার্গেট ফোল্ডার ফান, এর মধ্যে আমরা আছি। সেভ করলাম। আমরা শুরুতে একটি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার টাইপ করে নিব, যেটি আমরা প্রতিটি প্রোগ্রামে ইউজ করব। আমরা বেসিক স্ট্রাকচারটি টাইপ করে নিলাম, Ctrl+Shift+N দেন Ctrl+S। আমরা আজকে প্রথম প্রোগ্রামের নাম দিচ্ছি 1.cpp। আমি বেসিক স্ট্রাকচারটি কপি করে নিয়ে আসি, Ctrl+A, Ctrl+C, Ctrl+V। আজকে আমরা প্রথমে যে কনসেপ্টটি বোঝার চেষ্টা করব সেটি হলো ফাংশন ওভারলোডিং। এর জন্য আমি একটি ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতেছি, লাইক ইন্টিজার লার্জেস্ট। তো এখানে লার্জেস্ট অবশ্যই একটি ইউজার ডিফাইন্ড ফাংশন, কারণ এই নামে কোনো ফাংশন কোনো হেডারের মধ্যে আমরা খুঁজে পাবো না। লাস্ট ক্লাসে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আশা করি ওই লেকচারটা দেখলে ইউজার ডিফাইন্ড ফাংশন কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে কার কোনো ডাউট থাকবে না। এখানে আমি ইন্টিজার ইউজ করেছি রিটার্ন টাইপ, চাইলে অন্য টাইপও ইউজ করতে পারতাম। আমি আরেকটি ফাংশন তৈরি করব সেম নেমে, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করলাম। প্যারামিটারের মধ্যে নাম দিচ্ছি ইন্টিজার এ, দ্যাট মিনস একটি প্যারামিটার নিলাম। আমি যে আরও একটি ফাংশন তৈরি করি Ctrl+D দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করে নিয়ে, তাহলে এখন দেখতে পাচ্ছি তিনটি ফাংশন যার নাম্বার অফ প্যারামিটার্স ডিফারেন্ট বাট নেম সেম। প্রথমটাতে প্যারামিটার নেই, দ্বিতীয়টাতে একটি প্যারামিটার, তৃতীয়টিতে দুইটি প্যারামিটার। যদি আমি আরও একটি ফাংশন তৈরি করি লাইক ইন্টিজার সি, এখন দেখতে পাচ্ছি যে চারটি ফাংশনের নেম সেম লার্জেস্ট, বাট নাম্বার অফ প্যারামিটার্স আর ডিফারেন্ট। প্রথমটাতে নেই কোনো প্যারামিটার, দ্বিতীয়টাতে একটি, তৃতীয়টাতে দুইটি এবং চতুর্থটাতে তিনটি প্যারামিটার। এবার আমি আরও একটি ফাংশন তৈরি করতেছি। আমি জাস্ট সেকেন্ডটাতে কপি করি, Ctrl+C, Ctrl+V। এবার আমি জাস্ট প্যারামিটার টাইপ চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এখানে ইন্টিজার ছিল, এখানে আছে ফ্লোট, কিন্তু ভেরিয়েবলের নাম সেম। অথবা আমরা বলতে পারি একটি প্যারামিটার, এখানেও একটি প্যারামিটার, বাট পার্থক্য হচ্ছে প্যারামিটার টাইপ। এটার প্যারামিটার টাইপ হচ্ছে ইন্টিজার, এটার প্যারামিটার টাইপ হচ্ছে ফ্লোট। আমরা চাইলে এই লার্জেস্টের এখানে রিটার্ন টাইপ অফ ফ্লোট ইউজ করতে পারি। আমি যদি আরও একটি ফাংশন ক্রিয়েট করি লাইক ফ্লোট লার্জেস্ট, সো এখানে আমরা একটা দিচ্ছি ফ্লোট, আরেকটা দিচ্ছি ধরো ইন্টিজার বি, আরেকটা দিচ্ছি ইন্টিজার সি। সো আমরা অনেকগুলো ফাংশন ক্রিয়েট করলাম। এই ফাংশনগুলো ক্রিয়েট করার মাধ্যমে প্রথম চারটা থেকে যেই কনসেপ্ট আমরা নিব সেটা হচ্ছে নাম্বার অফ প্যারামিটার্স আর ডিফারেন্ট, অর্থাৎ প্রথমটাতে কোনো প্যারামিটার নেই, দ্বিতীয়টাতে একটি, তৃতীয়টাতে দুইটি এবং চতুর্থটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটি। লাস্টের দুটো থেকে আমরা যে কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমাদের প্যারামিটার নাম্বার অফ প্যারামিটার সেম হতে পারে। যেমন এখানে সেকেন্ডটা দেখতে পাচ্ছি নাম্বার অফ প্যারামিটার 1, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিফথ ওয়ানে নাম্বার অফ প্যারামিটার হচ্ছে 1, বাট পার্থক্য হচ্ছে প্যারামিটার টাইপে। আবারও বলি প্যারামিটার টাইপে। এবং এই যে এখানে লাস্ট ওয়ানটা যেটা দেখতে পাচ্ছি তিনটা প্যারামিটার আছে, ফ্লোট এ, ইন্টিজার বি, ইন্টিজার সি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোর্থ ওয়ানে তিনটা প্যারামিটার আছে, বাট প্রথমটা হচ্ছে ইন্টিজার, কিন্তু এখানে প্রথমটা হচ্ছে ফ্লোট। সো এর থেকে যেই কনসেপ্ট আমরা দিতে চাই সেটা হচ্ছে যদি প্যারামিটার নাম্বার সেম থাকে বাট প্যারামিটার টাইপ যদি ডিফারেন্ট হয় সেটাকে আমরা ফাংশন ওভারলোডিং বলবো। আচ্ছা, এখন আমি ফাংশন ওভারলোডিংয়ের যদি সামারি বলি, সামারিটা এমন হচ্ছে যে মাল্টিপল ফাংশনস ক্যান হ্যাভ দ্য সেম নেম উইথ ডিফারেন্ট প্যারামিটার্স। মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে সবগুলো ফাংশনের একই নেম আছে, বাট প্যারামিটারের মধ্যে পার্থক্যটা আসছে। প্যারামিটারের মধ্যে পার্থক্যটা কোথায়? নাম্বার অফ প্যারামিটার্স নাম্বার 1, সেকেন্ড হচ্ছে প্যারামিটার টাইপস। তো লাস্ট কথা হচ্ছে আমাদের যতগুলো ফাংশন আমরা ইউজ করব একই নামে, তার রিটার্ন টাইপ এটা সেম হতেও পারে, নাও হতে পারে। সো এর উপরে ফাংশন ওভারলোডিং ডিপেন্ড করে না, ফাংশন ওভারলোডিং ডিপেন্ড করে নাম্বার অফ প্যারামিটার্স অর প্যারামিটার টাইপস। সো আমরা আশা করি কনসেপ্টটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আমরা এখন যখন কোড করব তখন আশা করি এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আজকে প্রথম একটি প্রোগ্রাম করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করা। আমি ফাংশনের নাম দিচ্ছি লার্জেস্ট। তো দুইটি সংখ্যার মধ্যে আমি কম্পেয়ার করতে চাই
তাহলে আমি দুইটি ভেরিয়েবল নিচ্ছি, লাইক এক্স ওয়াই, তার মানে দুইটি প্যারামিটার এবং দুইটি প্যারামিটারের সেম টাইপ আছে। তাহলে আমাদের প্রথম পার্টে আমি এই ফাংশনের মাধ্যমে যেটা দেখাবো সেটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে কীভাবে লার্জেস্ট সংখ্যা ফাইন্ড আউট করা যায়, এবং এই ক্ষেত্রে আমি টার্নারি অপারেটর ইউজ করব। আমরা লেকচার 2তে শেষের দিকে টার্নারি অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে লেকচার 2 লাস্ট পার্টটা তোমরা অবশ্যই দেখে নিবা। এবার আসি যে আমরা এটার ডেফিনেশনটা লিখব। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এবং এখানে কন্ট্রোল ভি দিচ্ছি। সেমিকোলনের পরিবর্তে কার্লি ব্র্যাকেটস ইউজ হয়, তোমরা জানো ডেফিনেশন পার্টের মধ্যে। তাহলে আমাদের এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন এবং এটা এই পার্টটাকে আমরা বলি ফাংশন ডেফিনেশন। এবার আমরা রান করি কোড, আশা করি কোনো এরর নেই যেহেতু আমাদের কনসোল স্ক্রিন আসছে। এখন আসি যে আমরা এই দুটি সংখ্যার মধ্যে লার্জেস্ট সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করি। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার এম, এর মধ্যে আমি লার্জেস্ট ভ্যালুটা এর মধ্যে রেখে দিতে চাই। তাহলে টার্নারি অপারেটরের যেই সিনট্যাক্স, প্রথমে হচ্ছে কন্ডিশন লিখতে হয়। সো আমি কন্ডিশন লিখতেছি এক্স গ্রেটার দেন ওয়াই। আমি ধরে নিচ্ছি এক্স ভ্যালুটা ওয়াইয়ের চাইতে বড় হবে। যদি হয় কোশ্চেন মার্ক, তাহলে আনসার হবে এক্স, অর্থাৎ যেই ভ্যালুটা এক্সের মধ্যে থাকবে সেটা, আর যদি না হয় তাহলে আনসার হবে ওয়াই। তো আশা করি এই কনসেপ্টটা আমরা সবাই জানি। তারপরেও যদি কারো ডাউট থাকে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। টার্নারি অপারেটরের সিনট্যাক্সটা হচ্ছে এক্সপ্রেশন 1 দেন কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2 দেন ক্লোন চিহ্ন দেন এক্সপ্রেশন 3 সেমিক্লোন। তাহলে এখানে মিনিং যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্সপ্রেশন 1 যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 2 হচ্ছে আনসার, এক্সপ্রেশন 1 যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3 হচ্ছে আনসার। সো আমরা এখানে ধরে নিচ্ছি এক্স ওয়াইয়ের চাইতে বড় হবে তাহলে আনসার হচ্ছে এক্স, আর যদি বড় না হয় তাহলে আনসার হচ্ছে ওয়াই। দ্যাট মিনস তাহলে বড়টা ওয়াই হবে। তাহলে এই প্রথম পার্টকে আমরা বলতেছি এক্সপ্রেশন 1, দ্যাট মিনস এটা কন্ডিশন। এটা যদি ট্রু হয়, কোশ্চেন মার্কে জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি ট্রু হবে না ফলস হবে। যদি ট্রু হয় তাহলে আনসার হবে এক্স, যদি ফলস হয় তাহলে আনসার হবে ওয়াই। এই হচ্ছে আমাদের টার্নারি অপারেটরের বেসিক সিনট্যাক্স। তো আমরা এখান থেকে রিটার্ন করাবো হচ্ছে রিটার্ন এম। এই প্রোগ্রামে আমরা যেই কনসেপ্টটা ইউজ করব ইউজার ডিফাইন্ড ফাংশনে সেটা হচ্ছে, বা প্যাটার্ন যেটা ইউজ করব সেটা হচ্ছে ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড এ রিটার্ন ভ্যালু। সো লাস্ট ক্লাসে আমরা এই 4টা প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। আমি লাস্ট প্যাটার্নটা নিচ্ছি, তোমরা চাইলে অন্য প্যাটার্ন নিয়েও কাজ করতে পারবা, যার যেটা খুশি। আমি কপি করে নিলাম জাস্ট কমেন্ট আকারে দেওয়ার জন্য। আমরা যেই প্যাটার্নটা ফলো করবো আবারও বলি ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড এ রিটার্ন ভ্যালু। এই কারণে আমরা রিটার্ন দিচ্ছি। এখন যদি রান করি কোনো আউটপুট আসবে না এবং কোনো এররও দেওয়ার কথা না। দেখি রান করি, কোনো এরর দেয়নি। আউটপুট কেন আসবে না? কারণ এই ফাংশনটিকে আমরা কোথাও কল করিনি। সো আমাদের এই ফাংশনটিকে অবশ্যই কল করতে হবে। আমরা ইনসাইড দ্য মেইন ফাংশন যেখানে কল করব লার্জেস্ট, এবং এই ব্র্যাকেটের ভিতরে অবশ্যই দুইটা ভ্যালু বলতে হবে। সো ভ্যালু যে আমি সরাসরি দিয়ে দিই লাইক 10 20, রান করে দেখি অবশ্যই 20 আসবে। আচ্ছা আসেনি, কারণ কেন আসেনি? কারণ আমরা হচ্ছে এই লার্জেস্টের মধ্যে যেটা রিটার্ন আসছে সেই ভ্যালুটা কিন্তু লার্জেস্টের মধ্যে আসছে, কিন্তু এটা তো প্রিন্ট দেয়নি। যদি আমি এখানে সি আউট দিই তাহলে অবশ্যই প্রিন্ট হয়ে যাবে। দেখি প্রিন্ট হয় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 আসছে। তাহলে দুটি সংখ্যার মধ্যে আমরা লার্জেস্ট সংখ্যা পেয়ে গেলাম। আমরা যদি চাই যে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে ডেটা স্টোর করব সেটাও কিন্তু হতে পারে, লাস্ট ক্লাসে যেটা আমরা দেখিয়েছিলাম। দেন আমরা চাইলে প্রিন্ট দিতে পারি। তো যদি আমাদের প্রয়োজন হয় ভেরিয়েবলের মধ্যে আমরা ফাংশনের রিটার্নটা স্টোর করবো, আর না হলে আমরা ডিরেক্টলি সি আউট দিয়ে ফাংশনের নামটা ইউজ করে ফেলবো। রান করি, আমাদের সেম আউটপুট আসবে। সো 10 20-র মধ্যে আমরা সেম আউটপুট পাচ্ছি। যদি আমরা অর্ডার চেঞ্জ করি, লাইক প্রথমটা যদি বড় ভ্যালু দিই তাহলে এখন কিন্তু 100 আসার কথা, দেখে আসে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 100 আসছে। সো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তাহলে আমরা চাইলে এগুলো ইউজারের কাছ থেকে নিতে পারবো। আমি এই ইউজারের কাছ থেকে নেওয়ার কাজটা পরে আসতেছি। এবার আমি আরেকটি ফাংশন তৈরি করতে চাই সেম নেম দিয়ে। তাহলে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করলাম। এবার আমি একটা প্যারামিটার বাড়িয়ে দিচ্ছি ইন্টিজার জেড। তাহলে এই দুইটি ফাংশনের নেম যেহেতু সেম লার্জেস্ট, এই কারণে এই দুইটা ফাংশনকে আমরা ওভারলোডিং ফাংশন বলবো। কারণ কি? কারণ প্যারামিটারের মধ্যে তাদের পার্থক্য আছে। নাম্বার অফ প্যারামিটার প্রথমটাতে 2টা এবং দ্বিতীয়টাতে হচ্ছে 3টা। এই কারণে আমরা বলবো এই দুটি ফাংশন হচ্ছে ফাংশন ওভারলোডিং। আমরা চাইলে ডিফারেন্ট নেম নিয়েও কাজ করতে পারবো। তো যেহেতু আমরা ফাংশন ওভারলোডিং বোঝাচ্ছি এই কারণে একই নেম আমি ইউজ করতেছি। সো এখন টার্গেট হচ্ছে আমাদের 3টা সংখ্যার মধ্যে লার্জেস্ট সংখ্যা খুঁজে বের করা। সো এটার ডেফিনেশন পার্টটা আমাকে লিখতে হবে। আমি কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল ভি দিলাম। এখন আসি যে আমি 3টার মধ্যে কম্পেয়ার কিভাবে করব। যেই
প্রসেসটা আমরা লিখবো, সেই প্রসেসের রেজাল্টটা আমরা এম এর মধ্যে স্টোর করব এবং পরবর্তীতে এটাকে আমরা কি করব, রিটার্ন করব। তাহলে এবার প্রসেসটা লিখি যে কিভাবে আমরা তিনটা সংখ্যার মধ্যে লার্জেস্ট সংখ্যা খুঁজে পাবো। আমি এই টার্নারি অপারেটর ইউজ করেই কাজ করতে চাই। তাহলে আমাদের এবার যে কনসেপ্টটা আসবে যে এক্স কি ওয়াইয়ের থেকে বড় অ্যান্ড এক্স কি জেডের থেকে বড়, অর্থাৎ যদি এক্স ওয়াইয়ের থেকে বড় হয় এবং জেডের থেকে বড় হয় তাহলে অবশ্যই এক্সটা হচ্ছে লার্জেস্ট। সো এই লজিক্যাল অ্যান্ডের কনসেপ্ট আমরা সেকেন্ড লেকচারে অবশ্যই দিয়েছি, যেখানে সি প্লাস প্লাস অপারেটর নিয়ে কথা বলেছি, আমরা সেটা দেখব। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর, এর কনসেপ্টও সেখানে দিয়েছি। যদি কারো কোনো ডাউট থাকে আমরা সেই লেকচার দেখে আসবো। তাহলে ওয়াইয়ের থেকে যদি এক্স বড় হয় এবং জেডের থেকে যদি এক্স বড় হয়, কোশ্চেন মার্ক দিচ্ছি, দ্যাট মিনস টার্নারি অপারেটর, তাহলে আনসার হবে এক্স। যদি বড় না হয়, অর্থাৎ তিনটা সংখ্যার মধ্যে এক্স যদি বড় হতে হয় তাহলে এক্সটা অবশ্যই ওয়াইয়ের থেকে বড় হতে হবে, জেডের থেকে বড় হতে হবে, তাহলেই আমাদের এক্সটা হচ্ছে লার্জেস্ট। যদি কোনো কারণে দ্যাট মিনস এক্স যদি বড় না হয় তাহলে ইদার ওয়াই বড় হবে অথবা জেড বড় হবে। এবার আমি ওয়াইকে কনসিডার করতে পারি। তাহলে যদি ট্রু হয় তাহলে এক্স আসবে, ট্রু না হলে কি আসবে সেটা আবার আমাদের আরেকটা কন্ডিশনে চলে যাচ্ছে, আমাদের কিছুটা নেস্টেড হচ্ছে, বাট টার্নারি অপারেটরের যে কনসেপ্ট এক্সপ্রেশন 1 2 3 সেটা অবশ্যই ঠিক থাকবে। তাহলে এবার আসি, ধরে নিচ্ছি আমরা ওয়াইটা বড় হবে, তাহলে ওয়াইটা কার থেকে বড় হবে, জেডের থেকে। এক্স তো আর কম্পেয়ার করার দরকার নাই, কারণ যদি এক্স বড় হয় তাহলে যেখানে আনসার পেয়ে যাবে। বড় না হলে তাহলে অবশ্যই এক্স বড় না, তাহলে হয় ওয়াই বড়, না হলে জেড বড়। সো এই দুটার মধ্যে কম্পেয়ার করবো আমরা। সো এখন যদি ওয়াই বড় হয় তাহলে এখানে আমি কোশ্চেন মার্ক দিচ্ছি, তাহলে আনসার কী হবে, ওয়াই। আর যদি ওয়াই বড় না হয় তাহলে অবশ্যই আনসার হবে জেড। সো যদি আমরা এটা বুঝতে না পারি আমি আরেকটু রিপিট করি। প্রথম প্রশ্নে আমরা বলছি যে ধরে নিচ্ছি এক্স বড়, তাহলে এক্স যদি বড় হতে হয় তাহলে অবশ্যই সেটা ওয়াইয়ের থেকে বড় হবে, জেডের থেকে বড় হবে। এই কারণে আমরা বলছি এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড, অর্থাৎ দুইটার ক্ষেত্রেই যদি ট্রু হয়, আনসার যদি ট্রু হয় দুইটাই, তাহলে আমাদের এক্সটা বড়, সেই ক্ষেত্রে আনসার হচ্ছে এক্স। যদি ট্রু না হয় তাহলে এটা হচ্ছে ফলস পার্ট। তাহলে ফলস পার্টে গিয়ে দেখা যাচ্ছে আবার টার্নারি অপারেটর ইউজ হচ্ছে এবং এখানে এক্সপ্রেশন 1 এক্সপ্রেশন 2 এক্সপ্রেশন 3 আছে। সো ফলস পার্টের মধ্যে আবার নেস্টেড হচ্ছে। সো এখানে আমরা কেন ওয়াইকে বড় কনসিডার করলাম, কারণ যদি এখানে এক্স বড় হয় তাহলে আনসার এক্স পেয়ে যাবো। এক্স বড় না হলেই কিন্তু ওয়াই অথবা জেড যে কোনো একটা বড় হবে। তাহলে আমি এখন ধরে নিচ্ছি যে ওয়াইটা বড়, তো যদি বড় হয় তাহলে আনসার হচ্ছে ওয়াই, যদি বড় না হয় তাহলে আনসার হচ্ছে জেড। তাহলে আমাদের রিটার্ন যাচ্ছে এম। কার কাছে যাবে, অবশ্যই আমাদের একটা ফাংশন কল করতে হবে। আমি এই দুই লাইন কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো আমাদের অবশ্যই একই নামে ভেরিয়েবল থাকবে না, আমি সেকেন্ড ভেরিয়েবলের নাম দিচ্ছি R1। এখানে আমরা তিনটা প্যারামিটার দিব, সাপোজ 300 দিচ্ছি, তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে 300, প্রথমটার ক্ষেত্রে 100। আশা করি আমাদের রেজাল্ট আসবে। রান করি, আমরা দেখতে পাচ্ছি দুইটার ক্ষেত্রে 100 আসছে। রিজনটা কি, নিশ্চয়ই কোনো এরর আমাদের এখানে আসছে, এখানে R1। আচ্ছা, এখানে দুইটার ক্ষেত্রে আমরা আর প্রিন্ট দিয়েছি, যে কারণে আমাদের মনে হচ্ছে যে এরর। আসলে আর প্রিন্ট দেওয়া মানে তো প্রথমটা রেজাল্ট প্রিন্ট হচ্ছে, সো সেকেন্ডটা রেজাল্ট প্রিন্ট দিতে গেলে অবশ্যই R1 দিতে হবে। আশা করি এবার আমাদের রাইট রেজাল্টে আসবে। সো প্রোগ্রামে কোড লেখার সময় এরর আসা ভালো, তাহলে আমাদের প্রোগ্রাম কারেকশন করাটা আমরা রাইট ওয়েতে শিখবো। সো 100 300, সো আমাদের দুইটা ফাংশনই কাজ করছে। যদি আমি আরেকটি ফাংশন নেই, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এবার আমি প্যারামিটার আরও একটি বাড়িয়ে দিচ্ছি, ইন্টিজার সাপোজ কে। তাহলে প্রথমটাতে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করছি, দ্বিতীয়টাতে তিনটা সংখ্যার মধ্যে। এবার আমরা লাস্ট ওয়ান, যেটার মধ্যে চারটা সংখ্যার মধ্যে আমরা বড় সংখ্যাটা খুঁজে বের করতে চাই একই কনসেপ্ট ইউজ করে। তাহলে আমি এটা লাইনটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এবার আমি কন্ট্রোল ভি দিচ্ছি, সেমিকোলন রিমুভ করে আমি কার্লি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস ডেফিনেশন পার্ট লিখবো। আগের মতোই যদি আমি এম ভেরিয়েবল নেই এবং এর মধ্যে যদি পুরো প্রসেসের রেজাল্টটা স্টোর করে রাখি এবং সেটাকে আমরা চাই রিটার্ন করতে, তাহলে রিটার্ন করলে অবশ্যই আমার এখানে আসতে হবে কোনো একটা জায়গাতে। তো আমি যদি এই দুটো লাইন কপি করি, লাইক কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবার ভেরিয়েবলের নাম দিচ্ছি লাইক R2। তো এখন আমরা R2 যদি দেই তাহলে অবশ্যই প্রিন্ট হবে R2। আর কোথায় চেঞ্জ করতে হবে, প্যারামিটার একটা বাড়বে, লাইক 300 পরে আরও একটি প্যারামিটার সাপোজ 400 দিচ্ছি, কন্ট্রোল এস। এবার আসি আমরা প্রসেসটা লিখে আসি। তাহলে এই প্রসেসটি একটু কমপ্লেক্স মনে হতে পারে, তারপরেও আমরা যদি এই কনসেপ্টটা বুঝি আশা করি এটাও লিখতে পারবো। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে লার্জেস্ট হবে। তাহলে এক্স লার্জেস্ট কখন হবে, যদি ওয়াইয়ের চেয়ে বড় হয়, জেডের চেয়ে বড় হয়, কের চেয়ে বড় হয়। তাহলে আমরা লিখে আসি যে এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয় অ্যান্ড এক্স যদি
জেডের থেকে বড় হয় অ্যান্ড এক্স যদি কের থেকে বড় হয় তাহলেই আনসার আসবে এক্স। অর্থাৎ তিনটার ক্ষেত্রেই যদি ট্রু হয়, দ্যাট মিনস প্রথমটা, সেকেন্ডটা, থার্ডটা, দ্যাট মিনস তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন ট্রু হলেই আনসার হচ্ছে এক্স। যদি ট্রু না হয় তাহলে অবশ্যই ফলস কিছু একটা আসবে। সে ফলস কি হতে পারে, এক্স যদি বড় না হয় তাহলে অবশ্যই ওয়াই অথবা জেড অথবা কে, তিনটার যে কোনো একটা বড় হবে। তাহলে আমাদের এখন এগেইন এখানে টার্নারি অপারেটর ইউজ করতে হবে। দ্যাট মিনস প্রথমে কন্ডিশন লিখতে হবে। তাহলে কি হবে, এবার ধরে নিচ্ছি ওয়াইটা বড়। ওয়াইটা কার থেকে বড় হবে, অবশ্যই জেডের থেকে, এবং ওয়াইটা অবশ্যই কের থেকেও বড় হতে হবে। তাহলে আমরা বলতে পারবো আনসার হচ্ছে ওয়াই। যদি ওয়াই আনসার না হয় তাহলে কি হবে, আমি একটু এই কোলনের পরে আমি এন্টার দিচ্ছি যাতে আমাদের ভালো করে কোড বোঝা যায়, এই কারণে। তাহলে আমাদের ওয়াই যদি জেডের চাইতে বড় হয় এবং কের চাইতে বড় হয় তাহলে আনসার হচ্ছে ওয়াই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমবার কিন্তু তিনটা কন্ডিশন, দ্বিতীয়বার কিন্তু দুইটা কন্ডিশন, তৃতীয়বার কিন্তু অবশ্যই একটা কন্ডিশন হয়ে যাবে। এখন আসি যে ওয়াই যদি বড় না হয় তাহলে ইদার জেড অর কে বড় হবে। তাহলে এই পার্টটা আমি নিচে লিখি। তাহলে কি হতে পারে, সাপোজ আমরা বললাম জেড যদি কের চাইতে বড় হয় তাহলে আনসার কি হবে, জেড, না হলে আনসার হচ্ছে কে। আমি যদি একটু ফরম্যাটিং করি জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, আমরা চাইলে কিন্তু এক লাইনেই পুরো কোডটা লিখতে পারি, কিন্তু লাইনটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এন্টার দিয়ে দিয়ে লিখলাম। যেহেতু এখানে শুরু এবং এখানে শেষ সেমিকোলন দিয়ে শেষ হয়, তার মানে পুরোটা কিন্তু একটাই লাইন। আমরা চাইলে আগেরটাও কিন্তু একইভাবে লিখতে পারতাম, যদি মনে করি এখানে এন্টার দিব। তাহলেও হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে দুইটা কন্ডিশন ছিল, আগেরটাতে, পরেরটাতে একটা। যেহেতু এখানে নাম্বার একটা বেড়ে গেছে তাহলে প্রথমটাতে তিনটা, পরেরটাতে দুইটা, তারপরে একটা। রিজনটা কি, প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স বড়, তাহলে এক্স অবশ্যই এই তিনটার থেকে বড় হতে হবে। যদি বড় হয় তাহলে এক্স আনসার। যদি এক্স বড় না হয় তাহলে অবশ্যই ওয়াই জেড কে, তিনটার মধ্যে যে কেউ বড় হবে। এবার ধরে নিচ্ছি আমরা ওয়াইটা বড়, তাহলে ওয়াইটা কার থেকে বড় হবে, ডেফিনেটলি জেড এবং কের থেকে বড় হতে হবে, তাহলেই ওয়াই ট্রু। এখন যদি ওয়াইও ট্রু না হয়, দ্যাট মিনস লার্জেস্ট না হয়, তাহলে আইদার জেড অর কে, যে কোনো একটা বড় হবে। সো সর্বশেষ আমরা ধরে নিচ্ছি জেড বড়, তাহলে আনসার জেড। যদি জেড কোনো কারণে লার্জেস্ট না হয় তাহলে অবশ্যই কেটা হচ্ছে লার্জেস্ট। সো আমরা আশা করি যদি কোনো এরর না থাকে আমাদের এই কনসেপ্টের মধ্যে, আমরা আনসার পেয়ে যাব। তাহলে প্রথমটাতে আনসার পাবো আমরা হচ্ছে 100, দ্বিতীয়টাতে 300, অলরেডি আমরা দেখেছি, লাস্টেরটা 400। দেখি রান করে। তো আমরা দেখতে পাচ্ছি 100, 300, 400। সো এরই মাধ্যমে আমি যে কনসেপ্টটা আবারও রিপিট করি, যেটা বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। এই পোর্শনটাকে আমরা বলতেছি ফাংশন ওভারলোডিং। কেন ফাংশন ওভারলোডিং, যেটা আমরা বলছি যে মাল্টিপল functions can have the same name with different parameters. So different parameters মানে হচ্ছে নাম্বার অফ প্যারামিটার হতে পারবে অথবা প্যারামিটার টাইপ ডিফারেন্ট হবে। সো এখানে নাম্বার অফ প্যারামিটার্সের বেসিসে আমরা এই তিনটা ফাংশন লেখার চেষ্টা করছি। এখন আসি যদি আমরা প্রোগ্রামটাকে আরেকটু ফরম্যাটিং করি, আমরা এই কমেন্টটা উপরে নিয়ে যাই, তাহলে আমাদের কোডটা ক্লিন থাকবে। সো আমাদের এই প্রোগ্রামের একটি প্রবলেম আমাদের কাছে মনে হতে পারে যে আমরা যখন রান করব তখন তিনটা আউটপুট দেখতে আমি বাধ্য হচ্ছি। তো এখন সভাপতি লাস্ট ক্লাসও আমি বলেছিলাম যে আমাদের যতগুলো ফাংশন থাকবে সবগুলো এক্সিকিউট করতে আমরা বাধ্য হচ্ছি। যদি আমরা চাই যে আমরা এখানে চয়েস সেট করব যে আমরা দুইটা সংখ্যার মধ্যে লার্জেস্ট সংখ্যা খুঁজে বের করতে চাই, না তিনটা না চারটা, যেটা আমি দেখতে চাইবো সেই অনুসারে আমাকে আউটপুট দিবে। তো এই ধরনের চয়েস সেট করার জন্য অবশ্যই আমাদেরকে সুইচ কেজের কাজ জানতে হবে। তো আমরা আশা করি সবাই সুইচের কাজ জানি। যদি কারো সুইচের উপরে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমরা SPL 2020 নামে আমার ইউটিউবে একটা প্লে লিস্ট আছে, ওখানে সুইচের উপরে তিনটা লেকচার আছে, আমরা সেগুলো একটু রিপিট করে নিব, রিভিউ করে নিব। তাহলে আশা করি এখন আমরা সুইচ দিয়ে যেই পার্টটা দেখাতে চাচ্ছি যে আমরা চয়েস সেট করতে চাচ্ছি সেটা কারো কোনো প্রবলেম হবে না। তারপরে যদি সুযোগ হয় আমি এখানে সুইচ নিয়ে একটু আলোচনা করব। এখন যদি আমি এটা সুইচের মধ্যে দ্যাট মিন চয়েস সেট করতে চাই এই প্রোগ্রামটার মধ্যে,
তাহলে কিভাবে হতে পারে? আচ্ছা, প্রথমে আসি যে সুইচ ইউজ করার জন্য আমাকে অবশ্যই একটি ভেরিয়েবল লাগবে। সেটা যে কোনো ভেরিয়েবল হতে পারে, ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে। তো আমরা সাধারণত ইন্টিজার বেশি ইউজ করি। তো সাপোজ দিচ্ছি চয়েস, ভেরিয়েবলের নাম। সুইচের প্যাটার্ন হচ্ছে বা স্ট্রাকচার হচ্ছে প্রথমে সুইচ লিখতে হবে, ব্র্যাকেটের ভিতরে আমাকে ভেরিয়েবলের নামটা বলতে হবে, দেন ব্র্যাকেটস, কার্লি ব্র্যাকেটসের শুরু এবং শেষ, এর মধ্যে আমাদের চয়েসগুলো সেট করতে হবে। সো আমি এইগুলো চয়েসের মধ্যে আনবো অবশ্যই। আমি আগে সুইচটা একটু বুঝিয়ে নিই। তাহলে চয়েসের ভ্যালু কত আসবে? তাহলে চয়েসের ভ্যালুটা আমি যদি বলি এখানে 1, যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল দিয়েছি, তাহলে এখানে সে 1 পাবে। যদি বলি 2, তাহলে সে 2 পাবে। যদি বলি 3, তাহলে সে 3 পাবে। যদি বলি 300, তাহলে 300 পাবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের চয়েসগুলো দেবো হচ্ছে 1, 2, 3। তাহলে এবং এগুলো ইউজারের কাছ থেকে আসবে, আমি এখানে নিতে চাচ্ছি না। তাহলে আমি যেটা দিচ্ছি, সি আউট এন্টার ইউর চয়েস, সি ইন চয়েস। তার মানে ইউজারের কাছ থেকে এখন ইনপুট আসবে, যেটা আসবে সেটা এখানে চলে আসবে। তো সুইচের মধ্যে যে ভ্যালুটা আসবে তার উপর ডিপেন্ড করে আমরা কেসগুলো সেট করি। তো আমি প্রথম কেসটা নিচ্ছি 1। তো প্রথমে কেস একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, তারপরে একটা স্পেস দিতে হবে, তারপরে আমাদের যেই কনস্ট্যান্ট আমরা ইউজ করতে যাচ্ছি এটা অবশ্যই কনস্ট্যান্ট, এরপরে একটা ক্লোন চিহ্ন, এরপরে আমরা যা লিখবো সেটা হচ্ছে বডি পার্ট হবে, কেস 1 এর বডি পার্ট। তাহলে এখানে আমি কি লিখবো একটু পরে আসি, বা এখনই যদি দেখিয়ে দিতে চাই যে আমরা চাই হচ্ছে এই পার্টটুকু এখানে আমরা অন্তর্ভুক্ত করতে চাই, যে এই পার্টটুকু। তাহলে আমি কন্ট্রোল এক্স দিই, কন্ট্রোল ভি, একটু ফরম্যাটিং করে নিই। যদি ফরম্যাটিংয়ের প্রবলেম হয় আমরা প্লাগইনসে যাব, সোর্স কোড ফরম্যাটার, অটোমেটিক কোড ফরম্যাট হয়ে যাবে। তাহলে এখন আসি, এখানে এরর দিবে যদি রান করি, কারণ হচ্ছে কেজের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না। তাহলে আমরা এই ইন্টিজার এখানে লিখতে পারবো না। তাহলে আমাদের এইখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, লাইক আর। আমাদের আরও দুইটা ভেরিয়েবল আছে, লাইক R1 অ্যান্ড R2। তো আমি সবগুলো ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করে দিয়ে আসলাম। কেজের মধ্যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না, কিন্তু ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। এবার আশা করি কোনো এরর দিবে না। তাহলে কেজ 1, এরপরে আমরা যা লিখবো সবগুলো কেজের বডি, এরপর হচ্ছে আমাদের শেষ করতে হবে ব্রেক কিওয়ার্ড দিয়ে। তো সিমিলার ফ্যাশনে আমি যদি লিখি কেস 2, এবং যদি এবার আমরা সেকেন্ড পার্ট কপি করে নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিলাম, কাট করে নিয়ে আসি, কন্ট্রোল ভি, এবং এখানে যেহেতু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, ভেরিয়েবলের টাইপটা মুছে দিলাম, এবং এরপরে আমরা দিচ্ছি ব্রেক। এরপর আসি আমরা কেস নাম্বার 3, এবং এর মধ্যে আমাদের লাস্ট যে পার্টটা সেটাকে কাট করতেছি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এবং ভেরিয়েবলের টাইপটা আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে কেস 1, কেস 2, কেস 3 চলে আসলো। যদি কোনো কারণে আমার এই চয়েসের মধ্যে 1, 2, 3 বাইরে কোনো কিছু পায়, তাহলে আমাদের কি আসবে? সেটার জন্য আমরা যে ফরম্যাটিংটা লিখি সেটা হচ্ছে ডিফল্ট। যদি কেউ ভুল করে 1, 2, 3 বাইরে কিছু দেয়, তাহলে আসবে হচ্ছে ইনভ্যালিড চয়েস অর ইনভ্যালিড এন্ট্রি /n, বা আমরা এখানে বলতে পারি ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই এগেন। সো এবার আসি যে আমাদের প্রোগ্রামটা কীরকম হলো, রান করি। এবার আসছে এন্টার ইউর চয়েস। যদি আমি 1 দিই তাহলে কিন্তু হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা আসবে, এবং তাই আসছে, এবং আর কিন্তু কোনো পার্ট এক্সিকিউট হচ্ছে না। আমি ক্লোজ করলাম, আবার রান করি। আমি যদি 2 দিই তাহলে এবার তিনটার মধ্যে বড় সংখ্যাটা, তিনটার মধ্যে বড় সংখ্যাটা আসছে 300, কারণ হচ্ছে আমাদের তিনটার মধ্যে ছিল এটা 100, 20, 300, সেটাই কিন্তু আমরা পাচ্ছি। আবার রান করি। সো আমরা যদি চয়েস নাম্বার 4 দিই, চয়েস নাম্বার 4 দিলে কি হবে? কোনো কিছু আসবে না, আসতেছে ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই অ্যাগেন, অর্থাৎ যেটা ডিফল্টের মধ্যে সেট করা আছে। সো এটা হচ্ছে কেস বা সুইচ কেজের প্যাটার্ন, যে প্রথমে সুইচের ভিতরে একটা ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমরা কেসগুলো সেট করব। সো কেস আমি যে চিন্তা করছি যেহেতু 1, 2, 3, দ্যাট মিনস ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি, এই কারণে 1, 2, 3। যদি আমার কেস আরও বাড়ে, আমি কেস বাড়াতে পারবো, এন সংখ্যক কেস নিতে পারবো, এবং লাস্টেরটা ডিফল্ট লিখে দিব। ডিফল্ট চাইলে উপরেও সেট করতে পারি কেস 1 এর উপরে, এবং যদি এর বাইরে কোনো ভ্যালু এন্ট্রি আসে তাহলে সে বলে দিবে এখানে যে মেসেজটা সেট করবো সেটাই। তো এখন এখানে আরেকটা ইস্যু তোমাদের আমি বলতে পারি, সেটা হচ্ছে যে বারবার কোড রান করা। এই যে চয়েস 1 দেখতে পেলাম,
বাট এখন চয়েস 2 দেখতে চাই। বারবার এই যে কনসোল স্ক্রিনটা অফ করা আবার অন করা আমাদের অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। আমি চাই একবারে সবগুলো চয়েস চেক করতে। এর জন্য আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে আমরা ডিবাগ করার জন্য ইউজ করে থাকি এই ভেরিয়েবল ডিক্লারেশনের ঠিক পরে যদি আমি হোয়াইল নামে একটা লুপ ইউজ করি। হোয়াইল লুপ তোমরা অনেকে নাম শুনে থাকবা। এর ব্র্যাকেটের ভিতরে 1 দিচ্ছি এবং এখানে কার্লি ব্র্যাকেটস শুরু শেষ একসাথে হয়ে যাচ্ছে, লাস্টেরটা কেটে দিয়ে এটা আমরা এই রিটার্নের ঠিক আগে আমি দিয়ে দিচ্ছি। কোডটা ফরম্যাটিং করে নেই, সোর্স কোড ফরম্যাটার, তাহলে বোঝা যাবে যে হোয়াইলের ভিতরে পুরো প্রোগ্রামটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে হোয়াইলের এন্ডিং, এটা হচ্ছে হোয়াইলের স্টার্টিং। এখানে 1 দিছি মানে হচ্ছে এটা হচ্ছে ট্রু। সো 0 বাদ দিয়ে যে কোনো ভ্যালু দিলেই সে ট্রু মনে করবে, তার মানে এটা ইনফিনিট টাইমস এটা এক্সিকিউট করানো যাবে। আমি রান করি, জাস্ট ডিবাগ করার পারপাজে এটা করে থাকি। সাপোজ এখন দেখবা যে আগের চেয়ে দেখতে হলো ডিফারেন্ট। 1 দিচ্ছি 100 আসছে, 2 দিচ্ছি 300 আসছে, এগেন 1 দিচ্ছি 100 আসছে, 3 দিচ্ছি 400 আসছে। 3 দেওয়ার পরে আমাদের এখানে যেটা আসছে 400ও আসছে, আবার ইনভ্যালিড চয়েস প্লিজ ট্রাই অ্যাগেন। দ্যাট মিনস আমার প্রোগ্রামে কোনো একটা ইস্যু অবশ্যই রেজ করছে, যে এরর কিছু থাকতে পারে। দেখি আমরা এররটা আসা ভালো হয়েছে, আমি আবারও দেখাই। 3 দিচ্ছি, আমার 400 আসছে, বাট তারপর ইনভ্যালিড চয়েস বলছে প্লিজ ট্রাই অ্যাগেন। দ্যাট মিনস দুইটা আউটপুট চলে আসছে। রিজনটা হচ্ছে যে কেজের বডির পরে আমরা কিন্তু সাধারণত ব্রেক কিওয়ার্ড ইউজ করি। দ্যাট মিনস আমার একটা এক্সিকিউশন চাই দেন ব্রেক হয়ে যাক, কিন্তু এই লাস্টের কেস 3 যেটা সেখানে কিন্তু আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করিনি, যেই কারণে সে পরের রেজাল্টও দেখাচ্ছে। সো এটা একটা লার্নিং। রান করি, যে চয়েস যদি 3 দেয় এবার কিন্তু ঠিক আছে। 1 2 যদি 4 দেয় তাহলে আসবে ইনভ্যালিড চয়েস প্লিজ ট্রাই অ্যাগেন। সো আমরা যতবার খুশি ততবার চেক করতে পারবো। এখন এই চেকিংটা যদি আমার ইউজার কাছ থেকে ইনপুট আসতো আরও ভালো হতো। তো তোমাদের জাস্ট জানার জন্য বলি, যদি আমি ব্রেক কিওয়ার্ডটা কমেন্ট করে রাখি সবগুলো তাহলে কি হবে। এখন যদি চয়েস 1 দিই তাহলে দেখা যাবে 3টা রেজাল্টে দিবে। যদি চয়েস 2 দেই তাহলে 2টা রেজাল্ট দিবে। চয়েস 3 দিলে একটা দিবে। অর্থাৎ চয়েস 1 দেওয়ার পরে এই রেজাল্ট দেখানোর পরে যেহেতু ব্রেক নাই সেইটাকেও দেখাবে, এখানে ব্রেক নাই সেইটাকেও দেখাবে। আসো দেখি ট্রু কিনা। আমি চয়েস 1 দিচ্ছি, দেখা যাচ্ছে 3টা রেজাল্টই দেখাচ্ছে। চয়েস 2 দিচ্ছি, এবার 2টা দেখাবে। চয়েস 3 দিচ্ছি, একটা দেখাবে। তার মানে যখন আমরা সুইচ কেজ ইউজ করি এবং প্রত্যেকটা কেজের মধ্যে যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ব্রেক ইউজ করতে হবে, তা না হলে কিন্তু পরের পার্টটাকে সে আনসার মনে করবে। অনেক সময় আমরা ব্রেক ইউজ করি না, এটা প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে যে কী ধরনের প্রোগ্রাম আমরা সলভ করতে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে। বাট এই প্রোগ্রামে আমরা প্রত্যেকটা পার্টে ব্রেক ইউজ করব। এখন আসি যে আমাদের লাস্ট এই প্রোগ্রামটা যদি কমপ্লিট প্রোগ্রাম হিসেবে সেট করতে চাই, আমাদের ইনপুটগুলো ইউজারের কাছ থেকে নিতে চাই, তাহলে আমাদের দুইটা টোটাল ভেরিয়েবল কয়টা? 4টা। সো আমাদের এখানে আরও 4টা ভেরিয়েবল বাড়িয়ে দিই, এক্স ওয়াই জেড এবং কে। তাহলে এখন আমরা এখানে লিখব হচ্ছে এক্স ওয়াই, এখানে লিখব এক্স ওয়াই জেড, এখানে লিখতে চাই এক্স ওয়াই জেড এবং কে। কন্ট্রোল এস দিচ্ছি। এখন কিন্তু যেহেতু কোনো ভ্যালু নাই এক্স ওয়াই জেডের, তাহলে কিন্তু আনসার আসবে না। দেখি কী ধরনের আনসার দেয়। চয়েস 1 দিলে 16, চয়েস 2 দিলে একটা নাম্বার দেখে, চয়েস 3 দিলে তার মানে আননোন কতগুলো গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। যেহেতু এগুলোর মধ্যে কোনো ভ্যালু নাই, তাহলে আমাদের এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো ইউজারের কাছ থেকে আমরা কীভাবে ইনপুট নিতে পারি? যেহেতু এটার মধ্যে 2টা, এটার মধ্যে 3টা, এটার মধ্যে 4টা, তাহলে কেজের ভিতরে লিখে দেয় ভালো, যার যার যতগুলো ভেরিয়েবল ততগুলো ইনপুট আমরা নিতে পারবো। তাহলে আমি সি আউট দিচ্ছি, এন্টার দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, সিন এক্স ওয়াই। শুধু প্রথমটা দেখে আসি কি হয়। রান করি। চয়েস নাম্বার 1, সো ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই এবার দিচ্ছি সাপোজ 500 আর হচ্ছে 10, তাহলে আনসার 500 আসছে। চয়েস 2তে আমরা এখন পর্যন্ত ইউজারের কাছ থেকে ইনপুট নেই নাই, তাহলে আমরা এই দুইটা লাইনকে কপি করি, কন্ট্রোল সি। চয়েস 2তে যাচ্ছি, দ্যাট মিনস কেস 2তে। এখন আমাদের ইনপুট হবে 3টা, সো এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এখানেও আমাদের একটা ইনপুট বেড়ে যাবে জেড। আমি একবারে শেষ করে আসি। এই দুই লাইনকে কপি করলাম, কন্ট্রোল সি, এবং এখানে কন্ট্রোল ভি, এক্স ওয়াই জেড অ্যান্ড কে। তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল বেড়ে যাবে কে। এখন যেটা হবে, আমরা ইচ্ছা মতো নাম্বারের অর্ডার, দ্যাট মিনস
প্রথম পজিশনে লার্জেস্ট ভ্যালু অথবা সেকেন্ড পজিশনে লার্জেস্ট ভ্যালু এইভাবে চেঞ্জ করে করে ডিবাগ করে বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামটা পুরোপুরি ঠিক আছে কিনা। সো আমরা রান করি। সো প্রথম চয়েস 1 দিচ্ছি। আমি এখানে যেটা একটু আগে বলার চেষ্টা করলাম যে অর্ডার চেঞ্জ করে, সাপোজ প্রথমটা হচ্ছে স্মল ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে লার্জ ভ্যালু। এবার দেখি অবশ্যই 20 আসবে। যদি আমরা চয়েস 1 এগেন রাখি এবং প্রথম যদি 20 দেই এবং পরে যদি 10 দেই, তাহলে এবার কিন্তু প্রথমটা লার্জেস্ট পরেরটা স্মলেস্ট, সো আমাদের 20 আসবে। এবার আসছে চয়েস নাম্বার 2 10 20 30, সো আমাদের আনসার আসবে 30। এগেন চয়েস নাম্বার 2 যদি আমরা দেই 10 30 30 20, তাহলে অবশ্যই 30 আসবে চয়েস নাম্বার 2। এবার আমরা দিচ্ছি হচ্ছে 30 10 20। সো আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো পজিশনে লার্জেস্ট ভ্যালু থাকুক না কেন আমাদের কিন্তু আউটপুট ঠিক আসতেছে, তার মানে আমাদের প্রোগ্রামের লজিক ঠিক আছে। চয়েস নাম্বার 3 10 20 30 40, আনসার আসবে 40। চয়েস নাম্বার 3 এগেইন 10 20 40 30, সো 3 নম্বর প্লেসে আমরা 40 সেট করেছি, সো আনসার আসছে চয়েস নাম্বার 3 10 40 20 30। এবার সেকেন্ড প্লেসে 40, তাও আসছে চয়েস নাম্বার 3 40 10 20 30 ফার্স্ট প্লেসে, সো আনসার আসছে। চয়েস নাম্বার 4 দিলে ইনভ্যালিড আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যতবার খুশি ডিবাগ করা যায়, এটা হচ্ছে হোয়াইলের কারণে হয়েছে। যখন আমাদের ডিবাগ করা শেষ, আমাদের প্রয়োজন না হলে হোয়াইলটা আমরা অফ করে দিব। তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনের কনসেপ্টটা আরেকটু রিভিউ করলাম, পাশাপাশি এখানে নতুন যে কনসেপ্টটা বোঝালাম সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। আমরা আবারও বলি, চাইলে ফাংশনের নাম চেঞ্জ করে দিতে পারবো, সেই ক্ষেত্রে আর ওভারলোডিং বলবো না, সেক্ষেত্রে আমরা জাস্ট ইউজার ডিফাইন্ড ফাংশনের কথাই বলবো। তো এই প্রোগ্রামের মধ্যে তোমরা সুইচ দেখতে পেলা প্লাস হোয়াইল দেখতে পেলা। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে SPL 2020, আমি একটু দেখিয়ে দিচ্ছি ইউটিউব, আমার যে প্লে লিস্টটা আছে এখানে প্লে লিস্টে যদি তোমরা যাও SPL 2020, আমি যদি ভিউ ফুল প্লে লিস্ট দেই তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে সুইচ ইন সি প্রোগ্রামিং পার্ট 1 পার্ট 2 পার্ট 3, এই 3টা পার্ট তোমরা দেখলে সুইচ সম্পর্কিত কোনো ধরনের ডাউট তোমাদের থাকবে না আশা করি। আচ্ছা, এই প্রোগ্রামটিকে আমরা আরেকটু সুন্দর করতে পারি। জাস্ট একটা মেনু যদি সেট করতে চাই, সাপোজ আমরা একটা জাস্ট এডিশনাল একটা ফাংশন নিচ্ছি, যদি মনে করি যে একই নামে নিব লার্জেস্ট, যদিও আমি ইচ্ছাকৃতভাবে লার্জেস্ট নিলাম, আমি এখানে ডিফারেন্ট নেম নিলে সেটা মিনিংফুল বেশি হতো। কেন সেটা বললাম একটু পরে তোমরা বুঝতে পারবা। আমি এই ফাংশনের ডেফিনেশনটা লিখে আসি, কন্ট্রোল ভি। আমি জাস্ট মেইন ফাংশনে ঠিক পরে লিখলাম, যেহেতু ওখানে এই ফাংশনটাকে প্রথমে দিয়েছি, সেই জন্য আমরা মেইন ফাংশনের পরে প্রথমে এই ফাংশনটাকে লেখার চেষ্টা করতেছি, ডেফিনেশন পার্টটা। তো এখানে আমি জাস্ট মেসেজ দিব, ধরো নাম্বার 1 লার্জেস্ট বিটুইন, সংক্ষেপে লিখি বিটুইন 2 নাম্বারস, স্ল্যাশ এন আমি লিখি, তারপরে বুঝতে পারবো যে আসলে কী চাচ্ছি। কন্ট্রোল ডি, দ্যাট মিনস ডুপ্লিকেট কপি তৈরি হলো। আমাদের 3টা প্রোগ্রাম এখানে আছে, লার্জেস্ট বিটুইন প্রথমটা, তারপরটা অবশ্যই আমরা বিটুইন না বলে অ্যামাং বলবো, অ্যামাং 3 নাম্বারস, অ্যামাং 4 নাম্বারস। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করে নিচ্ছি। এবার আমরা একটা এখানে জাস্ট হাইপেন দিয়ে একটা মেসেজ জেনারেট করতেছি, স্ল্যাশ এন। দেখো এখন যদি রান করি কোনো ইফেক্ট কিন্তু নাই, আমি রান করি, সো প্রথম ফাংশনের কিন্তু কোনো ইফেক্ট নাই। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে চয়েস 1-এ কী আছে এটা কিন্তু কেউ জানে না। একজন আননোন পার্সন যদি এই প্রোগ্রামটা রান করে সে কিন্তু জানে না চয়েস 1-এ কী আছে। তো আমরা যেহেতু কোড করেছি আমরা বুঝতেছি চয়েস 1-এর মধ্যে 2টা সংখ্যার মধ্যে লার্জেস্ট সংখ্যা খুঁজে বের করবো, এই প্রোগ্রামটা দেওয়া আছে। তাহলে আমি চাই শুরুতে একটা মেনু আসুক, যেটা দেখে বুঝতে পারবে একজন আননোন ইউজার যে 1 নাম্বার চয়েস বলতে কী বোঝানো হচ্ছে। এই কারণে আমি একটা এডিশনাল ফাংশন তৈরি করলাম, যার মধ্যে আমরা জাস্ট মেসেজ আকারে 3টা অপশন সেট করছি 1 2 3। দেখি যদি এটাকে কল করি, কোথায় কল করব? আমরা চাই এটা একবার যদি দেখাতে চাই, কোথায় দেখাবো? যে এন্টার ইউর চয়েস এর অবশ্যই আগে। তাহলে আমরা যদি এখানে দেখাতে চাই তাহলে কি হবে, আর যদি আমরা ভেরিয়েবল ডিক্লারেশন পরে দেখাতে চাই তাহলে কি হবে একটু বুঝে নেই।
আমি শুরুতে দেখাচ্ছি হোয়াইলের উপরে সাপোজ লার্জেস্ট শুধু কল করলাম, এবার দেখি কি আসে, রান করি। তাহলে এবার দেখতে পাচ্ছি শুরুতে আমার মেনুটা চলে আসছে। এখন আমি বুঝতেই পারতেছি চয়েস 1 2 3। তাহলে 1 নম্বর চয়েস দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু হলো মিনিংফুল হচ্ছে প্রোগ্রামটা অন্যদের কাছে। সো লার্জেস্ট নাম্বার পেয়ে গেলাম 20। এবার 2 নম্বর চয়েস যদি দেই 10 20 30, সো লার্জেস্ট অ্যামাং 3 নাম্বারস। এবার যদি 3 নাম্বার দিই লার্জেস্ট অ্যামাং 4 নাম্বারস, তার মানে 10 20 30 40। যদি আমরা এই যে মেসেজগুলো পাশাপাশি আমরা রেজাল্ট দেখাচ্ছি, যদি আমরা এই আউটপুটের ক্ষেত্রে দ্যাট মিনস লার্জেস্ট নাম্বার ক্ষেত্রে একটা মেসেজ দিতে চাই, সেটাও কিন্তু আমরা সেটা সেট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি এই মেনুটা কিন্তু একবার আসছে, কারণ এটা হোয়াইল লুপের বাইরে আছে। যদি হোয়াইলের ভিতরে দিই তাহলে এটা বারবার আসবে। সো আমাদের এইটাই মনে হচ্ছে বেশি সুন্দর দেখাচ্ছে। তারপর তোমাদের বোঝার জন্য জাস্ট আমি অ্যাড করে দেখাচ্ছি যে এই লাইনটা দ্যাট মিনস এই ফাংশনটা যদি আমরা কাট করে এই হোয়াইলের ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে। আর পাশাপাশি যেটা আমি বললাম একটু আগে, যেখানে একটা মেসেজ দিতে পারি লার্জেস্ট, চাইলে এখানে লার্জেস্ট কার কার মধ্যে সেই নাম্বারগুলো শো করাতে পারো, সেটা তোমরা চেষ্টা করবা। সো আমি এই লাইনটাকে কপি করতেছি, লাইনটা না জাস্ট এতটুকু পার্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। এবার রান করি। তার আমরা দেখতে পাচ্ছি প্রথমে মেনু আসছে, 1 নাম্বার দেওয়ার পরে 10 20 দিচ্ছি, সো 20 আসছে, কিন্তু এগেইন আবার মেনুটা আমাদের কাছে আসছে। সো যদি আমি এবার 2 দিই 10 20 30, দেখা যাচ্ছে আনসার আসবে, পাশাপাশি কিন্তু মেনুটা আসছে। সো এটার চাইতে আমার একবার মেনুটা দেখতে পারলেই ভালো। সো এটা প্রয়োজন অনুসারে আমাদের যেমন প্রয়োজন সেভাবে আমরা এটাকে সেট করব। সো আমরা এখানে হোয়াইল লুপের উপরে দিয়ে দিচ্ছি। সো আশা করি আমরা এই প্রোগ্রামটা পুরোপুরি বুঝতে পেরেছি। এবং এখানে একটু বলে নেই, হোয়াইল এবং সুইচ এগুলো কিন্তু ইউজার ফাংশনের পার্ট না, জাস্ট আমরা প্রোগ্রামটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এডিশনাল সুইচ কেজ ইউজ করলাম এবং হোয়াইল ইউজ করলাম। এখানে আমাদের আজকের মেইন কনসেপ্টটা ছিল হচ্ছে ফাংশন ওভারলোডিং। এবং যেটা আমি শুরুতে বলছিলাম যে এই নামটা চেঞ্জ হলে ভালো হতো, সাপোজ ধরো যদি আমি ইনফো বলি তাহলে কিন্তু আমি এখানে ইনফো হিসাবে লিখবো, অথবা ইনফো না বলে যদি মেনু বলি তাহলে কিন্তু সেটাও হবে। কিন্তু আমি যেহেতু এই একই নামে ফাংশন ইউজ করতেছিলাম, এই কারণে এখানে সেম নেম দিচ্ছিলাম। দেখো প্রোগ্রামে কোনো এরর নাই। আচ্ছা, অবশ্যই এরর আছে, কারণ ইনফো কল করছি, ডিক্লেয়ার করছি, বাট ডেফিনেশনে কিন্তু লার্জেস্ট আছে। আমি এখানে ইনফো দিই, সো কোনো ধরনের এরর আসার কথা না, নেই। তা আমাদের কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় থাক, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরে আসলাম, 3টা পার্টি। সো এই হচ্ছে ফাংশন ওভারলোডিংয়ের কনসেপ্ট। দেখো এখানে 4টা ফাংশনের সেম নেম, বাট প্যারামিটার প্রথমটার মধ্যে নাই, দ্বিতীয়টাতে 2টা, তৃতীয়টাতে 3টা এবং চতুর্থতে 4টা। সো ফার্দার যদি কারো কোনো কোয়েরি থাকে আমরা সামনে লেকচারগুলোতেও ফাংশন ওভারলোডিং আবার পাবো। আশা করি সেখানে এই বিষয়টা আরও ক্লিয়ার করা যাবে। এখন আসি আমাদের আজকের লাস্ট কনসেপ্ট, কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস 2.cpp। আজকে আমাদের লাস্ট কনসেপ্ট সেটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। এই সম্পর্কিত আমরা একটা প্রোগ্রাম দেখার চেষ্টা করি। আসো, তো ডিফল্ট আর্গুমেন্টসটা কি? আমি আসলে কোডে যাই, কোডে গেলে সরাসরি মনে প্রোগ্রাম কোড করলে বোঝানো সহজ হবে। আমি ধরো একটা ফাংশন নিচ্ছি ইন্টিজার সাম, ধরো এর মধ্যে 2টা প্যারামিটার আছে, লাইক ইন্টিজার এ ইন্টিজার বি। এখন আমি যদি এই ফাংশনের ডেফিনেশন লিখি খুব দ্রুত, ধরো আমি লিখলাম রিটার্ন এ প্লাস বি। আজকে সবগুলো প্রোগ্রামে আমরা ফাংশন উইথ আর্গুমেন্টস উইথ প্যারামিটার দিয়ে লেখার চেষ্টা করতেছি। তাহলে এ এবং বির মান সে পাবে কোথায়? আমাকে ফাংশনটা অবশ্যই কল করতে হবে। সাপোজ আমি সাম যদি এখন 10 এবং 20 দেই তাহলে অবশ্যই কল হবে এবং এখান থেকে রিটার্ন যাবে, 10 এর কাছে আসবে, 20 বির কাছে আসবে, সো রিটার্ন যাবে হচ্ছে কত 30। এই জন্য এটাকে যদি সরাসরি আমরা সি আউট দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো 30 পাচ্ছি। সো এই প্রোগ্রাম আশা করি বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা 30 পাচ্ছি। তো এখন ডিফল্ট আর্গুমেন্ট ব্যাপারটা কি সেটা যদি আমরা বুঝতে চাই, সাপোজ ধরো এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5, বির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ 7। এখন এখানে কিন্তু এর ভ্যালু 5, বির ভ্যালু 7, এই অবস্থায় রান করলে কত আসবে? দেখা যাবে 30 আসবে। দেখি 30 পাচ্ছি। তাহলে এগুলোর কিন্তু আপাতত কোনো ইমপ্যাক্ট নাই। কিন্তু আমি কন্ট্রোল ডি দিচ্ছি, কয়েকটা পার্ট নিলাম,
ধরো প্রথমটাতে আমি কোনো প্যারামিটার দিচ্ছি না, দ্বিতীয়টাতে একটা প্যারামিটার দিলাম, তৃতীয়টাতে দুইটা প্যারামিটার দিলাম। সো প্রথমটাতে আউটপুট কত আসবে এটা একটা কোশ্চেন, দ্বিতীয়টাতে আউটপুট কত আসবে এবং তৃতীয়টাতে আউটপুট কত আসবে। সো আমার এখানে যখন ফাংশনটা কল হলো, এখানে কিন্তু প্যারামিটারের মধ্যে কিছু নাই, তাহলে এ এবং বির ভ্যালু পাবে কোথায়? তাহলে এই যে প্রথমে যেটা দেওয়া আছে সেই দুইটা পাবে, সেই ক্ষেত্রে আমার এখানে আনসার আসা উচিত 12। দ্বিতীয়টাতে যখন কল হয়েছে তখন একটা প্যারামিটার, দ্যাট মিনস একটা আর্গুমেন্ট পাস হয়েছে। কার কাছে পাস হবে? যেহেতু এটা একটা, তাহলে প্রথমটার সাথে মধ্যে পাস হবে, দ্যাট মিনস এর কাছে আসছে 10, তাহলে বির কাছে কত পাবে? বির কাছে পাবে 7, তাহলে এখানে আনসার আসবে 17। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে 10 20, 10 আসছে এর কাছে, 20 আসছে বির কাছে, সেই ক্ষেত্রে এই দুটা কনসিডার করবে না, সেই ক্ষেত্রে আনসার আসবে 30। সো আমাদের যদি কনসেপ্টটা ঠিক থাকে 12 17 13 আসার কথা, সরি 30, 12 17 30 আসছে। আমরা যদি একটু ফরম্যাটিং করি তাহলে কোডটা বুঝতে সুবিধা হবে। ইন্ডেল ইন্ডেল ইন্ডেল, তাহলে আবার রান করি। সো আমরা দেখতে পাচ্ছি 12 17 30, আমরা আমাদের টার্গেট রেজাল্টটা পেয়েছি। তাহলে ডিফল্ট আর্গুমেন্ট কি এখন আমরা বুঝতে পারবো। যদি আমরা প্যারামিটারের মধ্যে সরাসরি ভ্যালু অ্যাসাইন করে দেই, এগুলোকে বলে ডিফল্ট আর্গুমেন্ট, অর্থাৎ এর মধ্যে আমরা সরাসরি 5 অ্যাসাইন করে দিচ্ছি, বির মধ্যে 7 অ্যাসাইন করে দিচ্ছি, এগুলো হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। যদি কোনো কারণে আমরা ফাংশন কল করার সময় কোনো আর্গুমেন্ট পাস না করি, তাহলে ডিফল্টগুলো কাজ করবে। তাহলে যেহেতু প্রথমটাতে কোনো আর্গুমেন্ট পাস করিনি, তারপরেও কিন্তু এখানে এর ভ্যালু এবং বির ভ্যালু সে পাচ্ছে। আলটিমেটলি কোত্থেকে পেল? যেহেতু ডিফল্ট আকারে এর ভ্যালু 5 এবং বির ভ্যালু 7, এই কারণে এখানে এর মধ্যে 5 এবং বির মধ্যে 7 সে পেয়েছে ডিফল্ট আর্গুমেন্ট আকারে, এই কারণে আমরা প্রথম পেয়েছি 12। দ্বিতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা আর্গুমেন্ট সে পাস করেছে, তাহলে একটা পাস করলে অবশ্যই প্রথমে আসবে, এর কাছে আসবে। দ্বিতীয়টাতে নাই, দ্বিতীয়টা যখন নাই তখন বির ভ্যালু সে পেয়েছে 7, তাহলে এই কারণে কিন্তু আমরা পাচ্ছি 10 + 7 17। আর তৃতীয়টাতে দেখতে পাচ্ছি দুইটা প্যারামিটার আমাদের এখানে আছে এবং দুইটা প্যারামিটারের মধ্যে দুইটা ভ্যালু, দ্যাট মিনস আর্গুমেন্ট আমরা পাস করেছি। সো 10 আসছে এর কাছে, 20 আসছে বির কাছে, এই কারণে কিন্তু আমরা 30 পাচ্ছি। এটাই হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। আমরা বলে থাকি যে যখন আমরা প্যারামিটার লিখি তার সাথে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই, যদি কখনো প্রয়োজন পড়ে, আমাদের এই কনসেপ্টটা প্রয়োজন পড়বে, আমরা ফিউচারে দেখব, তখন আমরা ডিফল্ট আর্গুমেন্ট সেট করি। তো আমরা এই হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টের কনসেপ্ট। আমরা চাইলে আরও একটি প্রোগ্রাম দেখতে পারি, Ctrl+Shift+N Ctrl+S 3.cpp, Ctrl+C Ctrl+V। আমি ডিফল্ট আর্গুমেন্ট নিয়ে আরেকটা ছোট্ট প্রোগ্রাম দেখাচ্ছি। সাপোজ ভয়েড কি দিব, সাপোজ কান্ট্রি, অথবা ভয়েড মাই ফাংশন, ব্র্যাকেটের ভিতরে দিচ্ছি স্ট্রিং কান্ট্রি ইকুয়ালস টু, আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ। তো ইচ্ছাকৃতভাবে আমি আরেকটা ফাংশন নিলাম, কারণ এখানে কিন্তু শুধু ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। সো ডিফল্ট আর্গুমেন্ট শুধু যে ইন্টিজার হবে ব্যাপার কিন্তু তা না, যে কোনো টাইপই হতে পারে। এই কারণে আমি এখন স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি কান্ট্রি, তার ভিতরে বাংলাদেশ সেট করলাম। এখন আসি যেটার ডেফিনেশন পার্টটা লিখবো, Ctrl+C Ctrl+V। তাহলে এখানে কিন্তু আর ডিফল্টটা থাকবে না। আমরা যে আগের প্রোগ্রামে যাই, আমরা কিন্তু তাই দেখেছি, যখন ফাংশনের ডেফিনেশন লিখেছি তখন কিন্তু আমরা এখানে ভ্যালুগুলো সেট করিনি। সো এগুলো বাদ দিয়ে কিন্তু আমরা ফাংশনের ডেফিনেশন লিখবো। সো এখানেও ঠিক তাই। তাহলে এখানে প্রিন্ট দিব কি, কান্ট্রি। এখন যদি রান করি দেখি কোনো এরর আসে কিনা। কোনো এরর আসে নাই, কোনো আউটপুটও আসে নাই, যদিও সি আউট এখানে ইউজ করেছি। কারণ কি, ফাংশন কল ছাড়া কিন্তু আউটপুট আসবে না। তাহলে আমরা এখন ফাংশন কল করি মেইন ফাংশনের ভিতরে, সি আউট। আমি সরাসরি সি আউটের মধ্যে ফাংশনটা দেখিয়ে দিচ্ছি, রিটার্ন যেহেতু নাই ফাংশন। তার মানে এখন কিন্তু প্যারামিটারের মধ্যে আমাদের কান্ট্রির বিপরীতে একটা স্ট্রিং আসা উচিত, কিন্তু আমি কোনো স্ট্রিং দিচ্ছি না। তাহলে এখানে কি পাবে? পাবে হচ্ছে বাংলাদেশ, দেখা যাচ্ছে বাংলাদেশ দেখাবে। দেখে আসে কিনা। আচ্ছা, আমরা একটা এরর দেখতে পাচ্ছি। এররটা কেন আসলো? আচ্ছা, এররটা মানে আমরা বুঝতে পেরেছি কেন আসছে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কোনো কিছু রিটার্ন পাঠাচ্ছি না। যেহেতু পাঠাচ্ছি না, আমরা কিন্তু এখানে ফাংশনটাকে দেখা যাচ্ছে সি আউট দিয়ে প্রিন্ট করার চেষ্টা করতেছি, এই কারণে সেটা এরর দিচ্ছে। সো আমরা এখানে কিন্তু সি আউট হবে না, সেটা যদি রিমুভ করে দিই আশা করি এবার এরর থাকবে না এবং বাংলাদেশ আউটপুট আকারে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আউটপুট আকারে আসছে। তো এখন যদি এই ফাংশনটাকে আমি আরও একবার কল করি Ctrl+D দিয়ে, এখন যদি আমি বাংলাদেশ না লিখে সাপোজ ইউএসএ লিখি, তাহলে প্রথমটার জন্য বাংলাদেশ, দ্বিতীয়টার জন্য কিন্তু অবশ্যই ইউএসএ পাবে। দেখি পাই কিনা।
সো বাংলাদেশ এবং ইউএসএ সে পাচ্ছে। আমরা এখানে যদি একটা এন্ডেল ইউজ করি তাহলে প্রোগ্রামের ফর্মালিটিটা সুন্দর হবে। এবার আসলে আমি আরও কয়েকটা ফাংশন কল করি, কন্ট্রোল ডি, এবার সাপোজ দিচ্ছি অস্ট্রেলিয়া, সাপোজ দিচ্ছি সুইডেন, কন্ট্রোল ডি, লাস্টে আবার প্যারামিটার আমি ব্ল্যাঙ্ক রাখতেছি, কন্ট্রোল এস। তাহলে এখন দেখা যাচ্ছে যে প্রথম ফাংশনের প্যারামিটারের মধ্যে কিছুই নেই, দ্বিতীয় ফাংশনের প্যারামিটারের মধ্যে ইউএসএ, তৃতীয়টা অস্ট্রেলিয়া, চতুর্থটা সুইডেন, লাস্টেতে আবার কিছু নেই। সো এটাতে অবশ্যই বাংলাদেশ আসবে এবং এই মাঝখানে তিনটা অ্যাজ ইউজুয়াল ইউএসএ, অস্ট্রেলিয়া, সুইডেন আসবে এবং লাস্টেটা অবশ্যই বাংলাদেশ আসবে। তাহলে দেখি আমাদের আসে কিনা আউটপুট। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং লাস্টে বাংলাদেশ, মাঝখানে ইউএসএ, অস্ট্রেলিয়া এবং সুইডেন। এই হচ্ছে আমাদের ডিফল্ট আর্গুমেন্টস। যদি কোনো ফাংশনের প্যারামিটারের মধ্যে আমরা ভ্যালু সেট করে দিই ডিক্লারেশনের সময়, পরবর্তীতে যদি কলিংয়ের সময় সেই কোনো প্যারামিটারের মধ্যে দ্যাট মিনস আর্গুমেন্ট যদি কোনো পাস না করি তাহলে সে ডিফল্টটা রেজাল্ট দেখাবে। এখানে আরেকটু কথা বললে মনে হয় ভালো, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমাদের প্রথম 5 না পায় তাহলে কি হবে রেজাল্ট। সাপোজ এর মধ্যে কোনো ভ্যালু নাই, তাহলে কি ধরনের কোনো এরর আসবে একটু দেখে আসি। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এরর আসছে, অর্থাৎ F2 দিয়ে দেখি কি ধরনের এরর, টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন ইন্ট মেন ইন্ট ইন। যেহেতু দুইটা প্যারামিটার আছে কিন্তু এখানে বলতেছে যে একটার জন্য কোনো ভ্যালু পাইনি, তাহলে আমরা এখানে কিন্তু ডিফল্ট এই কারণেই দিয়েছিলাম। তাহলে আশা করি আমরা ডিফল্ট আর্গুমেন্টস ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছি। ডিফল্ট আর্গুমেন্টস হচ্ছে যে যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করি তখন আমরা যদি কোনো ভ্যালু সেট করে দিই এবং যদি কল করি তখন যদি কোনো আর্গুমেন্ট পাস না করি তাহলে ওই ভ্যালুটাই এখানে শো করবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা আর্গুমেন্টের মধ্যে দুইটা আর্গুমেন্ট পাস করার কথা যদি আমরা কোনো কারণে কম করি তাহলে ডিফল্ট থেকে বাকিটা সে নিবে। যেমন এখানে একটা আমরা আর্গুমেন্ট দিয়েছি বাট সেই ক্ষেত্রে আরেকটা কিন্তু 7 সে নিয়েছে হচ্ছে ডিফল্ট থেকে, যে কারণে আমাদের সেকেন্ডটার ক্ষেত্রে 17 আসছিল। যদি কোনোটা ইউজ না করি দুইটাই ডিফল্ট, আর ইউজ করলে ডিফল্টগুলো কিন্তু আর শো করবে না। তো এর সাথে আমাদের আজকের লেকচারটা শেষ হচ্ছে। আজকের ক্লাসে যদি বলি সামারি, আমরা ফাংশন ওভারলোডিং নিয়ে কথা বলেছি, সর্বশেষ ডিফল্ট আর্গুমেন্ট নিয়ে কথা বলেছি। তো এই দুইটাই ছিল আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনের একটা পার্ট। আর এর পাশাপাশি আমাদের আরও কিছু কনসেপ্ট দিয়েছি লাইক সুইচ এবং হোয়াইল। সুইচ এবং হোয়াইল নিয়ে যদি কারো ডাউট থাকে তাহলে অবশ্যই সি লেকচারগুলো আমরা দেখে আসব। এবং এখানে যদি আমরা সুইচ যেই প্রোগ্রামটাতে ইউজ করেছি সেখানে যদি যাই, এই হোয়াইল নিয়ে যদি কারো কোনো কনসেপ্ট থাকে আমি লাস্ট একটা কথা বলি। এখানে 1 লিখেছি, 1 মানে হচ্ছে ট্রু। এখানে 1 মিনস হচ্ছে 1 মিনস ট্রু। সো এখানে আমরা সাধারণত কন্ডিশন লিখি। সো কন্ডিশনের রেজাল্ট কী হয়, আইদার ট্রু হয় অথবা ফলস হয়। সো এখানে 0 বাদ দিয়ে যে কোনো নাম্বার লেখাটাই হচ্ছে ট্রু। সো নন জিরো নাম্বারস আমি যদি এখানে 10 দিই তাও কিন্তু কোনো প্রবলেম নাই, রান করি দেখা যাবে কোনো এরর দেখাবে না, কোনো এরর নেই। সাপোজ চয়েস নাম্বার যদি সরাসরি 3 তে চলে যাই, 10, 20, 30, 40 আমরা আনসার দেখতে পাচ্ছি। সো এই জন্য বললাম যে এখানে নন জিরো নাম্বারস, অর্থাৎ যে নন জিরো নাম্বার যে কোনো একটা নন জিরো নাম্বার দিলেই হচ্ছে। সো আমরা সবাই যেটা চেষ্টা করি 1 দেওয়ার জন্য, সবাই আমরা বুঝি যে 1 মিনস ট্রু, এই কারণে আমরা সবাই 1 দিই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।